এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রার সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ আমরা কথা বলবো রাজনীতি, সংস্কার, নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠক, সমসাময়িক সব বিষয় নিয়ে। তাই শিরোনাম রেখেছি সর্বদলীয় বৈঠক, সংস্কার ও রাজনীতি। সঞ্চালনায় রয়েছি আমি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক, বিএনপি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ছাত্রদল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর রয়েছেন জনাব সারওয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সহসায় আসছে না জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত্যের কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে নানা পয়েন্টে তারা আসলে আপত্তি জানিয়েছে। এ নিয়ে আমাদের সহকর্মী সাজেদা সুইটির একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি প্রথমে দেখে নেব। জুলাইতে ফিরে যেতে চাও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ সকল ইস্যুতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চেয়েছেন শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবারের এই সর্বদলীয় বৈঠক ছিল একতার অনুভূতি। প্রধান উপদেষ্টা জানান যে ঘোষণাপত্রে সবার সম্মতি থাকবে না তার কোনো প্রয়োজন দেখেন না তিনি। তাই ৫ আগস্টের একতা মনে রেখে সবাইকে সঠিক সিদ্ধান্তে আসার সুযোগ তৈরি করতে বৈঠকটি রেখেছেন। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। প্রায় ২ ঘন্টার আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে সেটিও দেখা দরকার। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই ৫.৫ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। খেলাফত আন্দোলন ঘোষণাপত্রের খসড়ার সঙ্গে একমত হলেও জামাতে ইসলামী সহ অন্য ইসলামী দলগুলোর আপত্তি রয়েছে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। ঘোষণাপত্র হবে, ঐক্যমত হতে হবে। গণতন্ত্র মঞ্চ চায় ঘোষণাপত্রের জন্য সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি। এবি পার্টির পরামর্শ এই কাজ সংবিধান সংস্কার কমিশনকে দেওয়ার। গণ অধিকার পরিষদ চায় বিগত শাসকদের কেউ যেন নির্বাচনে আসতে না পারে সেই বিষয়টির অন্তর্ভুক্তি। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এখনও ঘোষণাপত্রের বিষয়ে আশাবাদী। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সবার সম্মতিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র করতে চায় সরকার, তা এটি সময় নিয়ে করা হবে। এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি যদি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যদি শুরুতে আসি, যে আপনার বিএনপির পক্ষ থেকে কি বলা হলো সেটি আমরা একটু দেখলাম, যে ৫.৫ মাস পর এর প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন এবং তারপরেও যদি আপনারা বলেছেন যে জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল না ধরে, এটিও আপনারা সতর্ক করে দিয়েছেন। আপনার মতামত একটু শুনতে চাব। জি, ধন্যবাদ। দেখেন, আপনি যে সমস্ত স্টেক হোল্ডারদের বক্তব্য শুনলেন এবং এই জুলাই ঘোষণাপত্র ৩১শে ডিসেম্বর থেকে এই পর্যন্ত যত তর্ক বিতর্ক শুনলেন, সব কিছু আমার কাছে একটু সুপারফিশিয়াল, মানে ভাষা মনে হয়, কোনো ক্লিয়ার কন্টেন্ট আমি বুঝছি না। এজন্য আমরা বলছি যে ইট ইজ টু লেট টু প্রোক্লেম, এটা অনেক দেরি হয়ে গেল। আর তারপরে এর একটা নেসেসিটি, এটার প্রয়োজনীয়তা আছে কি না, এটা আমরা প্রশ্ন তুলেছি। সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যে ঐক্য তৈরি করে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি,
সেই ঐক্যে যেন কোনো ফাটল না ধরে এমন কোনো কাজ আমরা করব না। এখন ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন যেটা করছেন সেটা সমস্ত রাজনৈতিক দলের যদি ঐক্যমত থাকে, প্রতিটা পয়েন্টে ঐক্যমত থাকবে, কারণ এটা একটা পলিটিক্যাল ডিডস, এটা একটা রাজনৈতিক দলিল হয়ে আসছে। আপনি মনে হলো যে এখন এটা হবে রাজনৈতিক দলিল, তাহলে কিন্তু ঐক্যমত হলো না। আপনার ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে তারা সবাই মিলেই আপনার এই দলিলটা তৈরি করবে। এই দলিলের আবার একটা দিক লিখলাম, রাজনৈতিক একটা দিক, ঐতিহাসিক একটা দিক। বলছে যে 47 থেকে এই পর্যন্ত যত ইতিহাস আছে সব ইতিহাস কি রাজনীতিবিদরা নির্ধারণ করবেন না ঐতিহাসিকরা নির্ধারণ করবেন? কারণ ইতিহাস রচনার দায়িত্ব তো রাজনীতিবিদদের নয়, এটা ঐতিহাসিকদের দায়িত্ব। সুতরাং এটার ঐতিহাসিক যে মূল্য সেটাও আমাদের নিরূপণ করতে হবে। রাজনীতিবিদরা যদি বলে ইতিহাস এইটা লিখতে হবে, তাই তো সেই ফ্যাসিবাদের জামানায়ও ওই একই কথা হয়েছিল। আমি প্রোক্লেমেশন অফ আপনার রেভলিউশনের বিপক্ষে বলছি না, আমি বলছি যে এটার নানা দিক নিয়ে কথা বলছি। এর একটা আইনগত ভিত্তি তৈরি করতে হবে। তারপরে আপনার মনে করেন যে এইটার আপনার 5 মাস আগে, অর্থাৎ 5ই আগস্টের আগে আমাদের যে আকাঙ্ক্ষা, যে আশা, যে প্রত্যাশা ছিল, সেইটাকে যদি আপনি 5 মাস পরে ডিক্লেয়ার করেন, তাহলে সেই ডিক্লারেশনটা অনেকটা ম্যানুফ্যাকচার্ড মনে হয়, অনেকটা এক্সাজারেশন আছে এর উপরে, কোনো ম্যানিপুলেশন মনে হয় কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট থেকে এই কথাগুলো বলা হচ্ছে। এগুলো কিন্তু সব স্পেকুলেশন, অ্যাজাম্পশন। সেজন্য আমরা বলছি এর প্রয়োজনীয়তা কতটুকু। এবং এই ঘোষণাপত্র দিতে যে ঘোষণাপত্র যদি সবাই মিলে, যেমন এটা প্রথমে সরকার বলেছিল থার্ড পার্টি ইনিশিয়েটিভ, পরে সরকার নিজে অ্যাসিমিলেট করে সমস্ত দলকে ঐক্য, সরকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে যে একটা ঘোষণাপত্র, একটা পলিটিক্যাল ডিডস বা রাজনৈতিক দলিল, এটা সবার ঐক্যমতের ভিত্তিতে না হলে সেটা একসময় মুখ থুবড়ে পড়ে এবং নতুন করে একটা বিতর্ক জন্ম দেয়, নতুন করে কোনো ষড়যন্ত্র, কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই জন্য সরকার এটাকে সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছে, খুব অল্প সময়ের মধ্যে নোটিশ দিয়েছে এবং পুরো প্রোক্লামেশনটাও কিন্তু সবাই ঠিকমতো পড়তেও পারেনি। এখন এই প্রোক্লামেশনটার নানান খুঁটিনাটি বিচার করে, বিশ্লেষণ করে তারপরে আপনার সবাই যদি ঐক্যমত হয় তাহলে এটা গ্রহণযোগ্য। কিন্তু আমি তো বলছি ইট ইজ টু লেট। আপনি 5 মাস পরে যে আপনি যা আশা আকাঙ্ক্ষা দিবেন সেটা তো অনেক সময় চাপিয়ে দেওয়ার মতো হয়, তাই না? এটার আবার রেট্রোস্পেক্ট ইফেক্ট দিচ্ছেন আপনি 5ই আগস্ট থেকে আপনার এই প্রোক্লামেশনটা কার্যকর হবে। এইগুলো অনেক অসঙ্গতি কিন্তু এর মধ্যে আছে। যতই অসঙ্গতি থাক, যা কিছু থাক, যেহেতু প্রোক্লামেশনের কথা অনেকে বলছেন, সুতরাং আমাদের অন্য যে স্টেক হোল্ডাররা বা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের সবারই উচিত হবে একটা ঐক্যে পৌঁছানো, যে এই প্রোক্লামেশনটা দরকার আছে কি নেই, আর থাকলে কেন কেন আছে, না থাকলে কেন কেন নেই। এই ঐক্যমতটা কিন্তু খুবই জরুরি। একটা বিএনপি এটাই বারবার বলছে যে আমরা যে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলাম, এই জাতীয় ঐক্য যেন আমাদের পরবর্তীতে রাজনৈতিক সংস্কৃতিতে বিরাজ করে। এই জন্য এমন কোনো কাজ করা উচিত হবে না যে জাতীয় ঐক্য আমরা গড়েছি তার মধ্যে কোনো ফাটল ধরে। যেমন আপনার এই হঠাৎ করে আপনি বললেন 31শে জুলাই এটা দেওয়া হবে, 31শে ডিসেম্বর দেওয়া হবে, কোনো রাজনৈতিক দলের সাথে কথা বললেন না। তারপর অনেক কিছু নির্দিষ্ট করে দিচ্ছেন যে ঘোষণাপত্রে কি কি থাকবে। যেমন আমি বললাম আপনাকে প্রথমে যে রাজনীতি আমাদের ক্রনোলজিটা 71 বা 47-এর থেকে শুরু করে যে ইতিহাসটা, এটাও আপনি কিন্তু নির্দিষ্ট, একজন বিবেকবান মানুষ কখনোই বলতে পারে না যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ঐতিহাসিক ভিত্তিতে অন্য কেউ নির্দিষ্ট করে দেবেন। তাহলে কি প্রশ্নটাই, আমি একটু আপনাকে যদি ইন্টারাপ্ট করি, প্রশ্নটা কি তাহলে ঘোষণাপত্রের প্রয়োজন আছে কি নেই সেটি, নাকি ঘোষণাপত্রে কি কি থাকবে সেটি প্রশ্ন? প্রথমে হলো যে আছে কি নেই, যদি থাকে তাহলে মনে করেন কি কি জিনিস আমাদের প্রয়োজন থাকে, আর যদি না থাকে কেন দরকার নেই, এটা জনগণের কাছে খোলাসা হয়। অতএব এটা আপনি দ্রুত বলেন আর দীর্ঘ সময় নিয়ে বলেন এমন কোনো কাজ করা উচিত হবে না। আমরা যেটার পরে গুরুত্ব দিচ্ছি ইউনিটি, আমাদের ইউনিটির জন্য ব্রেক না হয়, তাহলে হবে কি এই পরাজিত ফ্যাসিবাদ, এই বিতাড়িত ফ্যাসিবাদ কিন্তু এই ফাটলের ফাঁক বলে ঢুকে যাবে। সুতরাং এইসব বিষয়ে আমাদেরকে
সতর্ক থাকতে হবে যে এই ঘোষণাপত্র নিয়ে এইটার ঐতিহাসিক তাৎপর্য বা ঐতিহাসিক মূল্য যতই থাকুক না কেন, আমাদের ঐক্য কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান। আমাদের ঐক্য দরকার সবচেয়ে বেশি, যেহেতু পরাজিত ফ্যাসিবাদ আর ফিরে না আসতে পারে, ফ্যাসিবাদ যেন বাংলাদেশের উপর চেপে না বসে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদ যেন আর তৈরি না হয়। আমাদের যে জাতীয় ঐক্য আমরা গণ অভ্যুত্থানে তৈরি করেছি, সেটা আমরা সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারি। এটা হলো বড় জিনিস। জি, জনাব সারওয়ার তুষার, আমি যদি ছোট করে যদি আপনার কাছে প্রশ্ন করি যে বৈঠক থেকে প্রাপ্তি কি, আর ঐক্যমত্যের কথা সবাই বলছে, ঐক্যমত্যের আভাস পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। বৈঠক থেকে প্রাপ্তি হচ্ছে এটা যে সবার সাথে কথা হচ্ছে, আমাদের তো সবার মানে সকল রাজনৈতিক দল এবং যারা স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে কথা বলতে হবে, কথা বলাটা এবং সবাই একসাথে আসা এবং মতামতগুলো জানা, এটা একটা প্রাপ্তি। আর ঐক্যমত্যের আভাস আমি মনে করি যে ঐক্যমত্য সম্ভব, মানে আমাদের যে বিতর্কগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিছু টেকনিক্যাল বিষয় বিতর্ক, যে কি থাকা উচিত, কিভাবে থাকা উচিত, এক এক দল এক একটা বিষয়ে মতামত দিচ্ছে, কিন্তু জুলাই প্রোক্লেমেশন করতে হবে এ ব্যাপারে কিন্তু আপাতত এখন পর্যন্ত কারোর কোনো দ্বিমত দেখা যাচ্ছে না। ইভেন এটা তো একটা দেশের সরকার পর্যন্ত তারা বলেছে করতে হবে। 31 ডিসেম্বর ছাত্র শক্তি, ছাত্ররা এবং তরুণরা প্রোক্লেমেশন দিতে চেয়েছে এবং তারপর সরকার প্রথমে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ বললেও পরবর্তীতে সরকার কিন্তু এখন বলছে যে প্রোক্লেমেশন দিতে হবে। এখন আমরা সর্বশেষ আইন উপদেষ্টার যে কথাটা শুনলাম, সেখানে উনি বলছেন যে যেহেতু সবার সাথে কথা বলতে হবে সেক্ষেত্রে আমাদের একটু হয়তো সময় লাগবে, কিন্তু উনি আবার বলেছেন যে এটা খুব বেশি লেংদি হওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে যে সরকারের আরও আগে উচিত ছিল, আমরা একটা সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা এবং কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি, এটা সত্যি। উচিত ছিল যে যখন তারা বললো 31 ডিসেম্বরে যে আমরা সরকার এটা উদ্যোগ নিয়ে করবে, তারপর থেকে একটা ড্রাফট কমিটি করা উচিত ছিল, কিংবা এই যে ঘোষণাপত্রটা হবে এটা একটা কমিটি, সেখানে বিএনপি সহ রাজনৈতিক দল, ছাত্রদের দিক থেকে, তরুণদের দিক থেকে, কিংবা অন্যান্য যে সিভিল সোসাইটির মেম্বার আছে এই সবাইকে, এবং এমনকি সংস্কার কমিশনগুলোর সাহায্য নিয়েও এটা একটা ড্রাফট কমিটি হতে পারতো। এবং এতদিনে আজকে যে আপনি 16 তারিখে প্রথম একটা আলোচনা ইনিশিয়েট করা হলো, এতদিনে কিন্তু 2-3 পর্বে আলোচনা হয়ে যেত এবং আমরা মোটামুটি একটা আইডিয়া পেতাম যে কী কী জিনিস থাকছে, কোন কোন জিনিসের ঐক্যমত্য নাই, কোন কোন জিনিস বিয়ন্ড ডিসপিউট, হ্যাঁ, এবং কী কী জিনিস আমাদেরকে যুক্ত করতে হবে, এই জিনিসগুলো বোঝা হয়ে যেত এবং তাহলে আমরা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রোক্লেমেশনটা দিতে পারতাম। কিন্তু এখানে আমি সরকারকে এর জন্য দায়ী করবো যে তারা যথেষ্ট পরিমাণ এটা নিয়ে কাজ করেছে বলে মনে হয় না। অন্তত প্রথম দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পেলাম সম্ভবত 10 তারিখ বা 11 তারিখ, যখন বলা হলো যে 15 তারিখের মধ্যে দেওয়া সম্ভব হবে না, এটা আর একটু পরে হবে। এবং সর্বশেষ আমাদের আলটিমেটাম ছিল 15 তারিখ, তারা 14 তারিখ রাতে বললো যে আমরা 16 তারিখ বসবো। তো এখানে সরকারকে আরও আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল, যেটা সরকার হয় নাই। এটা আমাদের সরকারের প্রতি একটা অভিযোগ আর কি। অভিযোগের কথা বলছেন, আমরা অনেক দলের বড় বড় নেতাদের কিন্তু এই বৈঠকে দেখিনি, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। যেমন ধরা যাক বিএনপি যিনি এসেছেন তিনি তো একজন দলের একজন দায়িত্বশীল ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ নেতা। গণ অধিকার পরিষদেরও তো শীর্ষ 2 নেতাকে আমরা দেখলাম, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ছিলেন, জামায়াত ইসলামের দিক থেকেও তাদের দায়িত্বশীল লোক ছিলেন, ছাত্র এবং নাগরিক কমিটির দিক থেকে যারা পদধারী এবং অর্গানোগ্রাম তারা ছিলেন। ফলে আমি মনে করি যে যারা যাওয়ার তারা গেছেন। হয়তো মহাসচিব সাহেব যেতে পারেন নাই বিএনপির, তিনি হয়তো অন্য কোনো কাজে, বিএনপি সিদ্ধান্ত যে বিএনপি কাকে পাঠাবে, কিন্তু বিএনপির বক্তব্যটা আমরা জানতে পেরেছি। ফলে যখন কিনা সরকারের ডাকে দলগুলো বসছে, তখন সেই দলগুলো যাকে পাঠায় তাকেই ধরে নিতে হবে যে তিনি দলকে প্রতিনিধিত্ব করছেন। সেটা নিয়ে খুব বড় সমস্যা না, আমাদের আসলে কাজটা এগিয়ে নেওয়াটাই হলো চ্যালেঞ্জ আর কি, মূল চ্যালেঞ্জ। জি, আমি এই যে ঐক্যের কথা বলছেন বারবার আজিজুল বারী হেলাল, অনেকগুলো ঐক্যের কথা তো বলছি, গত 48 ঘন্টায় এই একটি শব্দই কিন্তু বারবার পাচ্ছি। যখন 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, তারপরের থেকে কিন্তু ঐক্যমত্যের কথাটি আরও জোরালোভাবে আসছে। জুলাই ঘোষণাপত্র, নির্বাচন নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটা মতানৈক্যের ব্যাপার আছে। আপনি কি মনে করেন এই সবগুলো বিষয়ে ঐক্যমত্যে কি পৌঁছানো সম্ভব? না, আমি তো যেটা মনে করি, দেখেন আমাদের ঐক্যটা হবে কোথায়, যে ফ্যাসিবাদ যেন আপনার রিভাইভ না করতে পারে, এটা হলো প্রধান আমাদের, যে ফ্যাসিবাদ যেন আমাদের এখানে আর জেকে বসতে না পারে, আমরা যেন গণতান্ত্রিক সংস্কৃতিতে চলতে পারি। আমরা যদি এই সব বিষয়কে পাশ কেটে অন্য কোনো বিষয়কে উপস্থাপন করি, তখন কিছু কিছু মতলববাজি আমার কাছে মনে হয়। যেমন আপনি যদি গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চান, গণতান্ত্রিক পরিবেশকে অব্যাহত রাখতে চান, তাহলে আপনাকে নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবে। কারণ গণতন্ত্রের প্রথম সমাধান নির্বাচন। আমি অনেকভাবে দেখছি যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য অনেক টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে। অনেক, এই জুলাই ঘোষণাপত্র কি সেই অনেক টার্মিনোলজির একটা অংশ কিনা, এটাও মানুষের মধ্যে প্রশ্ন জাগে।
যে আপনার ঐক্যর কথা দেখেন, বিএনপি 2008 সাল থেকে 9 সাল থেকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এবং জনগণকে আহ্বান করেছে। তখন কেউ আসছে, কেউ আসেনি, তাই না? 2012 সালে বা 14 সালে যখন শেখ হাসিনা ফ্যাসিস্টে রূপান্তরিত হলো, তখনও বিএনপি কিন্তু এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং জনগণকে আহ্বান করেছে। কেউ আসছে, কেউ আসেনি। এইভাবে দীর্ঘদিন আমরা 17 বছর ঐক্যের কথা বলছি, যে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে চূড়ান্ত পরাজিত করতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। 24 সালে সবাই যখন আসলো, তখন কিন্তু এই ফ্যাসিবাদের পরাজয় ঘটলো। সুতরাং এই যে সবাই আসলো, আমরা যে একটা ঐক্য তৈরি করলাম, এই ঐক্যের বিরুদ্ধে, এই ঐক্য যাতে না হতে পারে তার জন্য কিন্তু নানানমুখী ষড়যন্ত্র। প্রথম ষড়যন্ত্রের কথা যদি বলতে হয়, তাহলে আমি এক এক করে যদি বলি, দেখেন আমাদের দেশে যে পরিবর্তনটা হয়ে গেল, আমাদের দেশে যে ছাত্র জনতার যে বিপুল বিক্রমে ফ্যাসিবাদকে পরাজিত করলো, 17 বছর ব্যাপী যে আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের ছাত্র ভাইরা উপসংহার টানলো এই আন্দোলনের, সেইটাকে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে নেয়নি। আমাদের এই পরিবর্তনকে তারা ভালো চোখে দেখেনি। সুতরাং সেখান থেকে একটা ষড়যন্ত্র রয়েছে। এছাড়া দেখেন, আমরা বিএনপি বারবার বলছি যে ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেছে, কিন্তু লেজ রয়ে গেছে। এরাও কিন্তু আপনার বিভিন্নভাবে ষড়যন্ত্রের তীর আমাদের এই ঐক্যর দিকে নিক্ষেপ করছে। আমরা দেখেছি যে এই উপদেষ্টা পরিষদের অনেকেই আপনার বিভিন্ন রাজনৈতিক দলকে নানানভাবে ব্লেম দিচ্ছে যে আমরা নাকি, রাজনৈতিক দলগুলো নাকি আপনার এই সরকারের অন্তরায়। কত বড় ফেক একটা কথা, কারণ সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে বিধায় তো আজকে ডক্টর ইউনূস সরকার, এবং সবাই এখনও তাকে সমর্থন করে। এরকম সমর্থিত সরকার বিগত দিনে বাংলাদেশে কখনো হয়নি। সুতরাং উপদেষ্টা পরিষদের কেউ কেউ যখন এই কথা বলে, তখন কিন্তু ঐক্য থাকে না, ঐক্যর মধ্যে ফাটল ধরে। তারপরও রাজনৈতিকবিদরা সহনশীলতার পরিচয় দিয়ে এই ঐক্য ধরে রেখেছে। আমরা তাই বলছি যে আমাদের এই আপনার ফ্যাসিবাদের অনেক প্রতিবিপ্লবী সিন্ড্রোম আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনি দেখেন যে, আমি একটা কথা বলি, যে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ আমাদের আদিবাসী বলে যাদের আপনি অভিহিত করেন, আপনি সংবিধানে যাই বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আদিবাসী বলেন, আর ট্রাইবাল পিপুল বলেন, পাঠ্যপুস্তকে এদের একটা গ্রাফিতিকে কেন্দ্র করে একদল ছাত্র যখন সরকারের কাছে গেল, সরকার সাথে সাথে এই ছাত্রদের দাবিটা মেনে নিল। পরবর্তীতে যখন আমাদের ট্রাইবাল পিপুলগুলো, যারা আমাদের ভাই, আমাদের বাংলাদেশি জাতি, তারা যখন বললো যে এটা ঠিক না, আবার তাদের উপরে আপনি আক্রমণ করলেন, তাই না? সেজন্য আমাদের একটা বক্তব্য যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার আমাদের সকলের সমর্থিত সরকার হলেও তার পারফরমেন্সে অনেক দুর্বলতা আছে। অর্থাৎ এত টাস্ক যদি আপনি নেন, যে সংস্কার, তারপরে ফ্যাসিবাদের বিচার, সবগুলো একসাথে চলতে পারে। এরপরে এখন যদি জুলাই গণ অভ্যুত্থানকে আপনি অ্যাসিমিলেট করলেন, এরপরে আবার অনেক কাজ আপনি হাতে নিয়েছেন, কিন্তু মূল যে কাজটা, যে দেখেন আমাদের এই পাঠ্যপুস্তক নিয়ে যে মহা সমস্যাটা হয়ে গেল, আমাদের দ্রব্যমূল্য আপনি ঠিকমতো রাখতে পারলেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো রাখতে পারছেন না। সেজন্য বলছি যে একটি রাজনৈতিক সরকার যত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তার লোকবল, তার রাজনৈতিক ম্যান্ডেট, সব কিছু দিয়ে সেই জিনিস একটা অরাজনৈতিক সরকার, যেখানে রাজনৈতিক শূন্যতা থাকে, আর অরাজনৈতিক সরকার মানে রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতার মধ্যে কিন্তু অনেক ষড়যন্ত্র ডালপালা মিলে ধরে। সুতরাং আমাদের বুঝতে হবে যে কারা এই সমস্ত জিনিস, আমাদের এই মহা ঐক্য যেটার মাধ্যমে একটা লৌহ কঠিন ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্যে কারা বিভক্তি আনছে, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আর নির্ণয় করি আর না করি, আমাদের যেভাবে হোক আমাদের সবার এই ঐক্য ধরে রেখে বাংলাদেশকে ডেমোক্রেসির দিকে নিয়ে যেতে হবে। আমি একটু ফোনে দর্শক রয়েছে, একটু তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন। ওয়ালাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি। আজিজুল বাড়ি, আমার প্রশ্নটা আজিজুল বাড়ি হেওয়াল সাহেবের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের একসময় পার্টনার, খুবই দোস্ত জামাতে ইসলাম সহ অন্যান্য দল সংস্কার ছাড়া নির্বাচনে যেতে চায় না,
আপনারা কেন দ্রুত সময় নির্বাচন চান? প্রথম বলছেন 90 দিন, এটার ভিতরে কি মিষ্টিমন্ডল কিছু আসেনি? জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছে, একটু তার ফোনটাও নিয়ে নেব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। পটুয়াখালী থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, আজকে দুপুর পর্যন্ত দেখলাম যে বিএনপি সহ সকল সমমনা দল এই জুলাই ঘোষণাপত্রের আলোচনায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে, কিন্তু বিকেলে দেখলাম যে বিএনপির এক নেতা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে, ঠিক আছে, একই কোনো অদৃশ্য শক্তি মানে স্পর্শে তারা অংশগ্রহণ করতে এই অনুষ্ঠানে? এটা হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। জনাব সারওয়ার তুষার, আপনার কাছে যদি আসি, যে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতারা জাতিগত বিভাজন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর অবহেলার বিষয়ে আপনারা বক্তব্য রাখেন এবং আপনারা বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলছেন। এই বিদেশি ষড়যন্ত্রকারী কাদেরকে ইঙ্গিত করছেন? মানে এই অভ্যুত্থানের পর থেকে আমরা একটু আগে হেলাল ভাই বলেছেন, আমরা ইন্ডিয়ার তো একেবারে টানা তৎপরতা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী। একটা ক্যাম্পেইন করছে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, আবার নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করারও চেষ্টা করছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এখন তো আওয়ামী লীগ, যে পরাজিত যে আওয়ামী লীগ শক্তি, তারা যে একটা ইন্ডিয়ার একটা এজেন্ট, এটাতে তো আর কোনো ইয়ে নাই, মানে কোনো সন্দেহ নাই, কারণ তারা দিল্লির হয়েই কাজ করছে। জয় একবার বলেছিলেন বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব ইন্ডিয়াকে দিতে চেয়েছেন। ফলে আওয়ামী লীগ যে কাজগুলো এখানে যে স্যাবোটেজগুলো করতে চাচ্ছে, সেটাও তো আসলে ইন্ডিয়ার একটা ইয়ে আছে, এবং ইন্ডিয়া সেখানে ভিসার মেয়াদ বাড়িয়েছে, শেখ হাসিনার একজন গণহত্যাকারীর মেয়াদ তারা বাড়িয়েছে। ফলে ওই সমস্ত দৃষ্টিকোণ থেকে এখানে আমাদের অনেকগুলো বিদেশি ষড়যন্ত্রের মধ্যে প্রধানত আমাদের সীমান্তে ইন্ডিয়ার যে তৎপরতাগুলো, আমাদের আপনি কয়েকদিন আগে দেখেছেন যে ওই ঝিনাইদহের একটা কোদলা নদীর ওই দিকে তারা আমাদের যেভাবে অবৈধভাবে সীমানা সম্প্রসারণ করতে চাইছিল, এটা কিন্তু এর আগেও তারা সবসময় করতো, কিন্তু যেহেতু বিজেপি তখন মানে আজ্ঞাবহ ছিল বা কিছু হয়তো তারা দেশপ্রেমিক বিজেপি যারা তারা কাজ করতে পারতো না, তখন তারা কিছু বলতে পারতো না। এখন কিন্তু বিজেপি এগুলো প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং সাথে স্থানীয় যে জনগণ তারা ওইটাতে অংশ নিচ্ছে। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে হয়তো বিদেশি ষড়যন্ত্রের কথা তিনি বলে থাকতে পারেন, ওই শহীদ মিনারের যে কথাটা আপনি বলেছেন আর কি। আচ্ছা, আমি যদি জনাব আজিজুল বারী হেলাল, দুজন দর্শক ফোন করেছিলেন, আমি তাদের প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নেব যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়, এবং আজকে সারাদিনের প্রেক্ষাপটে তারা বলছেন যে একজন মাত্র নেতা আজকের বৈঠকে যুক্ত ছিলেন। আপনি প্রশ্নের উত্তর। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই, প্রথম প্রশ্নের উত্তর বহুবার দেওয়া হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। যে দেখেন, একটা পলিটিক্যাল ডিসিশনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপার, এটা একটা পলিটিক্যাল দলিল, অর্থাৎ অন্য অন্য রাজনৈতিক দল, ইভেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা যেটা ইনিশিয়েট করেছে, সেটাও কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তে জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ অনুমান করবে, মানুষ চিন্তা করবে, ভাবনা করবে, তাই না? কিন্তু সবশেষে মনে রাখতে হবে, বিএনপি যে কথাটা বলেছে যে মহা ঐক্য, আমাদের অভ্যুত্থান পূর্ববর্তী যে ঐক্যের মাধ্যমে আমরা অভ্যুত্থান, সেই ঐক্য যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তো বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে। বিএনপি সেই কাজটি করেছে। বিএনপি এই জুলাই গণ অভ্যুত্থানটাকে, জুলাইয়ের ঘোষণাপত্রটাকে, আপনার ছাত্ররা কি বলতে চায়, ঘোষণাপত্রে তারা কি প্রক্লেম করতে চায়, এটা তো অবশ্যই দেখব আমরা। সুতরাং আমরা দেখব কি দেখব না, দেখে কি সিদ্ধান্ত নিব, এটা নিয়ে জল্পনা কল্পনা তর্ক বিতর্ক থাকবেই। এটাই রাজনীতি, এটাই ইতিহাস, এটাই মানুষ সভ্যতার ইতিহাস। মানুষ একটা পলিটিক্যাল ডিসিশন, যে কোনো ডিসিশনে মানুষের জল্পনা কল্পনা থাকেই। আর আপনি দেখেন যে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি, এই কথাটা কিন্তু ঠিক না। আমরা বলছি যে সরকার যেহেতু একটা অরাজনৈতিক সরকার, তার স্ট্রেংথ এবং তার অনেক পারফরমেন্সের ঘাটতি দেখা যাচ্ছে। সাথে সাথে ষড়যন্ত্র তথ্য অনেকে আমরা বলেছি, কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করলেন, তাই না? এই সব কিছু মিলিয়ে আপনার নির্বাচনটাকে আপনি 1.5 বছর এবং 1 বছর দুইটা সীমা দিলেন, তাই না? 1.5 বছর আজকে থেকে ধরলে তাই মনে হয়। এতদিন লাগবে কারণটা কি? কারণ অলরেডি 5 months হ্যাভ গন, 5 মাস আপনার চলে গেছে। আপনি আরও 1 বছর, আরও 1.5 বছর কি করতে চান? আর আপনি 1 বছরকে 1.5 বছর এই অভ্যুত্থানের শক্তিকে, এই অভ্যুত্থানের চেতনাকে আপনি কি বহন করে নিতে পারবেন? কারণ এর আগে 91 সালে যে গণ অভ্যুত্থানের ফলে
তত্ত্বাবধায়ক সরকার, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি একই জিনিস। সেই সরকার 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে, 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, এখন কেন হবে না? আপনি বলছেন কি এই সরকারের ক্যারেক্টারটা অন্যরকম, তখন কিন্তু মানুষের আমাদের মনে যে কী রকম এই সরকারের ক্যারেক্টার। একটা অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদকে পরাস্ত করা হয়েছে। যদি আপনি কোনো রাষ্ট্রের যে সমস্ত মেরামত করার যাই কিছু করেন, ইভেন এই জুলাই ঘোষণাপত্র যদি দিতে চান, তাহলে কি এটার একটা অ্যাপ্রুভাল দরকার হয় না? সেটা তো নির্বাচিত ব্যক্তিরা অ্যাপ্রুভাল দিবে। সুতরাং এই সব কিছুর জন্য একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আমরা বলেছি। সেই জন্য আমরা বলছি যে আপনি যদি দ্রুত আপনি যৌক্তিক সময়ের মধ্যে, বা আপনি যদি 1 বছর চান, কী জন্য আপনার 1 বছর সময় লাগবে সেটা আপনি খোলাসা করে বললেই তো হয়ে যায়। আরেকটি কথা দেখেন, এই প্রশ্ন হয়তো আপনি এখন পরে একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু আমাদের দেশ গড়ার সময়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার এই কথাটা বলছে যে দেখেন, আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, ফ্যাসিবাদ চলে গেছে, এখন আমাদের সময় দেশ গড়ার। আর দেশ তো কোনো একা গড়ার বিষয় না, একটা দলের পক্ষেও এক দেশ গড়ার সময়, সবাইকে নিয়েই কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে হবে। সুতরাং এই কথা চিন্তা করে আমাদেরকে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত না যে সবার সাথে মতামতের ভিত্তিতে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, যেহেতু দেশটা আমাদের করতে হবে। আরেকটি কথা, সংবিধান সংস্কার কমিটি, আমি দেখলাম যে এটা আমি একটু বলে রাখি, সংবিধান সংস্কার কমিটি একটা প্রস্তাব দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই যে 21 বছর বয়সী তরুণরা তারা ভোটে প্রার্থী হতে পারবেন। এটা অবশ্যই ওয়েলকাম করার মতো এবং কংগ্রাচুলেট করার মতো। কিন্তু যে জায়গাটা আমি প্রতিবাদ করছি দৃঢ় কণ্ঠে, যে আপনি আবার ম্যান্ডেটারি করে দিচ্ছেন যে প্রতিটি রাজনৈতিক দলের 10% তরুণদের নমিনেশন দিতে হবে। এইটা কিন্তু আমি মনে করি আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ ছাত্রদেরকে আপনি শিক্ষামুখী না করে রাজনীতিমুখী করার একটা প্রবণতা তৈরি করছেন। এবং আমি বলিচ্ছি না যে প্রত্যেকটা ছাত্রের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটে, তাই না, রাজনীতি তো সর্বস্তরে ঘটে, কিন্তু তাদেরকে যদি আপনি বাধ্য করেন যে অন্য দলকে, যে একজন ছাত্রকে 300 সিটে 30 জন ছাত্রকে নমিনেশন দিতে নাকি বাধ্য, তাহলে আমাদের ছাত্র ভাইরা তাদের শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যত শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান আমাদের এই জাতির প্রয়োজন, সেটা না করে তারা সহজে রাজনীতিতে ঢুকে যাচ্ছে, তাই না? আপনি ক্যান্ডিডেট করছেন, ভালো কথা, যে একজন সে ক্যান্ডিডেট হতে পারবে, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব ইচ্ছা কোন তরুণকে তারা দিবে। কারণ বিএনপি আপনি দেখবেন 18 সালের নির্বাচনে প্রায় 30% তরুণ নমিনেশন পেয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আপনারা সংবিধানের যে 4টা মূলনীতি বাদ দিয়ে এখন 5টা মূলনীতি করেছেন। আপনি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদ নিয়ে আনছেন। এই বহুত্ববাদ আর জাতীয়তাবাদ একই শব্দ। আপনি জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন, জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই প্রস্তাবের বিষয় নিশ্চয়ই আলোচনা করব। বহুত্ববাদ বলতে কি বোঝাচ্ছেন এটা আমাদের জানার দরকার, পরিষ্কার করতে হবে। জনাব সারোয়ার তুষার, এই বিষয়টি নিয়ে যদি আপনার কাছেই আসি, যে তরুণদের মনোনয়নে 10% কোটা রাখার প্রস্তাব করা হয়েছে, এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুবই ভালো প্রস্তাব। প্রথমত 21 বছর বয়সের ক্ষেত্রে এটাকে ম্যান্ডেটরি করা হয় নাই, আমি যতটুকু দেখলাম আর কি, আমার কাছে এখানে আছে, ওখানে বলা হয়েছে 21 বছর থেকে প্রার্থী হতে পারবে। যদি কারোর সেক্ষেত্রে কোনো স্পেশালাইজেশন থাকে সে যাবে, কিন্তু বাকি যেটা বলা হয়েছে 10% তরুণের কথা, সেটা তরুণ মাত্রই তো ছাত্র না। তো মানে ধরা যাক অনেক দেশে তো প্রাইম মিনিস্টার হয় 35 বছর বয়সে। তো সেক্ষেত্রে দলগুলোকে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের ডেমোগ্রাফি আপনি যদি এটা দেখেন তাহলে 60% হচ্ছে তরুণ, ফলে এই তরুণদের সাথে তরুণরাই বেশি যুক্ততা বোধ করে। এজন্য যদি 10% বলা হয়েছে যে দলগুলোকে, তাদের মধ্যে প্রচুর তরুণ, ধরা যাক বিএনপির কথাই বলি, বিএনপিতে ছাত্রদল, যুবদল সহ তাদের ইভেন মূল দলের মধ্যেও প্রচুর পরিমাণে তরুণ আছে, যাদেরকে আসলে মানে এই পার্লামেন্টে পাঠানো দরকার। পার্লামেন্টে সবাই যে 50 আপ কিংবা 60 আপ লোক যেতে হবে এমন কোনো কথা নাই। তরুণরা গেলে তরুণদের মধ্যে এখনকার ইন্টারনেটের যুগে তাদের কাছে অনেক বেশি তথ্য থাকে, তাদের কাছে অনেক বেশি বিশ্লেষণ থাকে এবং অনেক বেশি ম্যাচুরিটি তারা শো করছে। ইভেন 10% করে দিলে তো আবার সেই কোটার প্রশ্নটাই কিন্তু চলে আসে। না, কোটা এটা মানে এটাকে আপনি রিপ্রেজেন্ট, ধরা যাক এটাকে কোটা বলবো কেন, এটা আপনি বলতে পারেন যে এইটুকু জিনিস আপনাকে করতে হবে, এটাকে ঠিক ওইভাবে কোটা হিসেবে দেখার দরকার নাই। কিন্তু একটা ম্যান্ডেট আপনি তরুণদেরকে, যে তরুণদের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা এরকম ফ্যাসিবাদ বা জগদ্দল পাথরের আমরা থেকে মুক্তি পেলাম, তাদেরকে অ্যাকনোলেজ করার একটা ব্যাপার আছে
তো সেই অ্যাকনোলেজ করার জন্য রাজনৈতিক দলগুলোতে যেন দেশ গঠনে, যেমন ভাই বলেছেন যে দেশ গঠন করার এখন সময়, উনি খুবই একমত, এবং দেশ গঠন করার একটা প্রধান জায়গা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর পক্ষে সেটা সম্ভব হয় এবং তাদের সেই সারা দেশ জুড়ে সেই নেটওয়ার্ক থাকে এবং তরুণরা রাজনৈতিক দলের মধ্যে আসে, রাজনৈতিক সংগঠনে আসে। তো সেই তরুণদেরকে যদি আপনি পার্লামেন্টে না পাঠান বা পার্লামেন্টে পাঠানোর কোনো রাস্তা না থাকে, তখন তারা কিভাবে, মানে আপনার যে আকাঙ্ক্ষা সেটাকে তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ধরা যাক আমার আকাঙ্ক্ষা আছে, একটা খুব ভালো আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার হাতে সেই পলিসি তৈরি করার কিংবা পলিসি ইমপ্লিমেন্ট করার মতো মানে সেই এম্পাওয়ারমেন্ট নাই, তখন সেক্ষেত্রে কি হবে? এই কারণে পার্লামেন্টে যেহেতু আইন প্রণয়ন করা হয় এবং দেশটা কীভাবে চলবে আগামী 5 বছরের জন্য, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় তরুণদের আরও বেশি বেশি আসা উচিত। এবং ভাই তো বলেছেন যে তাদের গত 18 সালে ইলেকশনে তারা 30% তরুণদেরকে অলরেডি মনোনয়ন দিয়েছেন। ফলে আমি তো মনে করি যে এটা মানে অলরেডি সংস্কার কমিশন পিছনে আছে বিএনপির, মানে বিএনপি ইতিমধ্যেই 30% করে ফেলেছে, সংস্কার কমিশন বরং 10%-এ গেছে। এখন বিএনপি এটা চর্চাটা শুরু করেছে 30%। এটা উচিত হচ্ছে এটাকে একটা ম্যান্ডেটরি জায়গায় নিয়ে আসা, যে আমরা তরুণদেরকে সামনে আনবো। ইভেন আমি আপনাকে বলবো যে আমরা কোনো একটা পত্রিকায় দেখলাম জনাব তারেক রহমান, উনি কিন্তু বলেছেন যে ওনার একটা কৌশল এখন আর কি, যে উনি পার্লামেন্টে দলের ইয়াংদের পাঠাতে চান আর দল সামলাতে দিতে চান যারা অভিজ্ঞ তাদেরকে। তো সেই ক্ষেত্রে তো এটা ঠিক আছে, এটা তো কোনো অসুবিধা নাই। মানে সংস্কার কমিশন ফলো করছে, কিন্তু আরেকটু যদি 10%-এর জায়গায় একটু বেশি করতো, 15%-ও হতে পারতো, এটা সেক্ষেত্রে আরো ভালো হতো আমার কাছে মনে হয় আর কি। 4টি সংস্কার কমিশন তার প্রতিবেদন জমা দিয়েছে। আপনার কাছে প্রশ্ন হলো যে সবাই যেটি করছে, যে বলছে যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে, এবং বাস্তবায়ন করবার পরে বা নির্বাচিত কোনো সরকার আসলে তার বৈধতা কি দেবে বা টিকবে কিনা? ওকে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা, একটা নিয়ে বলি আগে, তারা এটা খুব মোটা দাগে ভালো একটা প্রস্তাব করেছে। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম তার অনেকগুলো এখানে গৃহীত হয়েছে, কিন্তু একটা বড় রকমের ল্যাকিং সেটা আছে, সেটা হচ্ছে কোন পদ্ধতি, যেটা প্রশ্ন আপনি করলেন, কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো হবে বা সংবিধান সংস্কার হবে সেটার ব্যাপারে এখানে কোনো কিছু খোলাসা করা হয় নাই। এখন এখানে ডক্টর ইউনূস সাহেব উনি গতকালকে যখন এই কমিশন প্রধানরা গেলেন, তখন উনি একটা কথা বলেছেন যে গণ অভ্যুত্থানে একটা চার্টার করা হবে। তো সেই গণ অভ্যুত্থান চার্টারে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর নেওয়া হবে এবং যেটুকু সংস্কার তারা করবেন, আর যেটুকু সংস্কার পরে করতে হবে, মানে পরের নির্বাচিত সরকার করতে হবে, তারা কিন্তু কমিট করলেন এই যে চার্টারের মধ্যে যে তাদেরকে এটা করতে হবে। এবং ধরা যাক বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে, যদিও আমরা মনে করি যে এই সরকার অনেক 15-16টা সংস্কার করে ফেলছে, মানে বিএনপির 31 দফার মধ্যে, বলে বিএনপিকে হয়তো তার মানে রিভাইজ করতে হবে তার দফাগুলো, সংস্কার প্রস্তাবগুলো। আমাদের দিক থেকে আমরা একটা কথা বলেছি সংবিধানের ব্যাপারে, সেটা হচ্ছে যে সংবিধান বাংলাদেশে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই কমিশনও বলেছে এবং সবাই একমত, ভাইয়ের কথাতেও এটা আছে যে ফ্যাসিবাদ যেন রিভাইভ না করে। আমাদের বিবেচনায় বাংলাদেশে ফ্যাসিজমটা একটা স্ট্রাকচারাল বিষয়, এটা কনস্টিটিউশনের মধ্যেই এটার বীজটা আছে যে এটা করা যায়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায়। তো সেই কারণে, এবং তার মূল কথাটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে একচেটিয়া ক্ষমতা থাকে। এইটা সারতে গেলে আমরা বলছি যে আগামী যে নির্বাচনটা হবে, যেটা ধরা যাক ইউনূস সাহেব বলেছেন 26 জুলাইয়ের মধ্যে, বিএনপি এটা এই বছরের মধ্যে চাচ্ছে, যখনই হোক সেটা আসলে একটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, মানে যেখানে আপনি সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করবেন। কারণ বিদ্যমান সংবিধানের অধীনে গিয়ে সংসদ গঠন করে সেখানে আর সংবিধান সংস্কারটা করা যায় না বা সংবিধান প্রণয়ন করা যায় না। আপনি সর্বোচ্চ তখন সংশোধনী করতে পারেন, হ্যাঁ, কিন্তু সেই সংশোধনীয় পরে আরেকটা সংসদ এসে চাইলে বাতিল করে দিতে পারে। কিন্তু যদি এটাকে একটা শক্ত ফাউন্ডেশন দিতে হয়, তাহলে আপনাকে গণপরিষদ নির্বাচনে যেতে হবে। যে গণপরিষদের নির্বাচনে যারা বিজয়ী হবে, তারা এই যে গণ অভ্যুত্থান চার্টার বলি কিংবা কমিশনের যে প্রস্তাবগুলো বলি, তার উপর ভিত্তি করে গণপরিষদ বিতর্ক করবে এবং সেই বিতর্কের ভিত্তিতে একটা সংবিধান হবে, সেটা গণভোটের মধ্য দিয়ে অনুমোদিত হবে জনগণের কাছ থেকে। তারপর ওই নির্বাচিত গণপরিষদই সংসদে রূপ নেবে। এটা আমরা আমাদের দিক থেকে বলেছি। আপনি দেখবেন যে অনেক বিশেষজ্ঞ যেমন তোফায়েল আহমেদ, তারপর সাবেক বিচারপতি আব্দুর রহমান সহ অনেকে কিন্তু বলছেন যে হ্যাঁ, এইটা রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বা আইনশাস্ত্রের জায়গা থেকে দেখতে গেলে এটা একটা খুব ভালো প্রস্তাব। আমরা এখন হিস্টোরিক্যালি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এইটা আমাদেরকে করতে হবে। শুধু যদি আপনি এই সংবিধানের অধীনে নির্বাচন দেন, মানে সংসদ নির্বাচন দেন, তাহলে যে ফ্যাসিজম যেটা আমরা চাচ্ছি যে আর ফেরত না আসুক, এটা কোনো নিশ্চয়তা নেই যে ফেরত আসবে না। এটা স্ট্রাকচারালি তো এটা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে যাচ্ছে। আপনাকে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা সংস্কার করার জন্য এখন একটা গণপরিষদ নির্বাচনে যাওয়া উচিত। এটা আমার জায়গা থেকে আমরা বলেছি, যখন পদ্ধতির প্রশ্নে কথা উঠবে তখন আমরা এটা আরো জোরালোভাবে বলবো। জি, জনাব আজিজুল বারী হেলাল, একদমই অল্প সময় আছে, আপনার কাছ থেকে মোটা দাগে আপনারা চাচ্ছেন যে এই বছরে মাঝামাঝিতে একটা নির্বাচনের কথা বলছেন, যেটি সরওয়ার তুষার বলছেন গণপরিষদের নির্বাচনের কথা বলছেন, কিছু সংস্কার তো নির্বাচনের আগে করতে হবে, সেই সংস্কারগুলো কি? না, সংস্কার তো আমরা বলছি ন্যূনতম সংস্কারের মাধ্যমে যে জাতি গণতন্ত্রের পথে মানুষ চায়, বিএনপি সংস্কারে বিশ্বাস করে এবং বিএনপি এটা বলছেও তার একত্রিত। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, তুষার যেটা বলছে যে একটা সেফগার্ড, কনস্টিটিউশন উইল বি দ্য সেফগার্ড অফ দ্য বিপ্লব, আপনার যে রেভলিউশনারি ফোর্স, এটা আপনি কি মনে করেন যে কোনো কাগজ, কোনো ডকুমেন্টস, কোনো দলিল
আপনার কোনো কিছু সেফগার্ড হতে পারে, তাহলে তো বাংলাদেশে হাসিনা এই পরিমাণ ফ্যাসিস্ট হয়ে যেতে পারতো না, তাই না? কোনো সংবিধান কিসে তোয়াক্কা করেছে? কোনো কিছু থেকে তোয়াক্কা করেছে? এখানে মানুষের আনএনিমাস যে ইউনিটি, এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি এই সংবিধান বিভিন্ন বিতর্ক তুললে আমাদের কিন্তু ইউনিটি ধ্বংস হবে, বুঝছেন? আপনার এই যে আমি প্রসঙ্গটা চেঞ্জ করতে চাচ্ছি যে দেখেন, তুষার একটা কথা বললো যে তরুণদের 10% সিটের ব্যাপারে। আমি এর দার্শনিক দিকটা আমি বিবেচনা করছি, রাজনৈতিক দিকটা বিবেচনা করছি। চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তরুণদের, তাই না? তরুণদের চ্যালেঞ্জ, রবীন্দ্রনাথ বলেছে না, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা। এখানে কি ঘাম আটতে মানে কি আপনি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন? অবশ্যই জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন। এখন সেই তরুণদেরকে আপনি যদি জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধিতে না আকৃষ্ট করে আপনি যদি সেই বলেন যে এখনই তুমি কোনো চ্যালেঞ্জ গ্রহণ না করেই, অর্থাৎ শিক্ষা জ্ঞান বিজ্ঞান রাজনীতির সমস্ত গ্রহণ না করে, তার দক্ষতা যোগ্যতা মেধা কিছু বিবেচনা না করে আমাকে তাকে নমিনেশন দিতে হবে, এইটার বিরুদ্ধে আমি বলছি যে এটাকে ম্যান্ডেটরি করেন না। প্রস্তাব করা হয়েছে এবং নিশ্চয়ই আপনারা সেখানে আপনাদের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।